সমকামী এজেন্ডা ব্লুপ্রিন্ট ১৯৮৭ সালে আমেরিকান ম্যাগাজিন গাইডের নভেম্বর সংখ্যায় প্রকাশিত হয় মার্শাল কার্ক এবং হান্টার ম্যাটসনের লেখা প্রায় ৫,০০০ শব্দের একটি আর্টিকেল। ২ বছর পর নিউরোসাইকিয়াট্রি রিসার্চার কার্ক এবং পাবলিক রিলেশনস কনসালটেন্ট ম্যাটসেন একে পরিণত করে ৩৯৮ পৃষ্ঠার একটি বইয়ে। পরবর্তী ৩ দশক জুড়ে কার্ক ও ম্যাটসেনের এই আর্টিকেলে উপস্থাপিত ধারণা ও নীতিগুলো সারা বিশ্বজুড়ে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে রাজনীতি, মিডিয়া, একাডেমিয়া, বিজ্ঞান, দর্শন ও চিন্তার জগতে। সমকামীদের ম্যাগাজিন গাইডে প্রকাশিত মূল আর্টিকেলটির নাম ছিল দ্য ওভারহলিং অফ স্ট্রেইট আমেরিকা। ৮৯তে প্রকাশিত সম্প্রসারিত বইয়ের নাম দেয়া হয় আফটার দ্য বল, হাউ আমেরিকা উইল কনকোয়ার ইটস ফিয়ার অ্যান্ড হেট্রেড অফ গেইজ ইন দ্য 90s। কার্ক ও ম্যাটসেনের উদ্দেশ্য ছিল সিম্পল, সমকামিতা ও সমকামীদের প্রতি আমেরিকানদের মনোভাব বদলে দেওয়ার জন্য এক স্টেপ বাই স্টেপ ব্লুপ্রিন্ট বা ম্যানুয়াল তৈরি করা। কিন্তু প্রায় ৩ দশক পর বাংলাদেশে বসে কার্ক ম্যাটসেনকে নিয়ে চিন্তা করা কেন? কার্ক ম্যাটসেনের নাম শুনেছেন বা তাদের লেখার সম্পর্কে জানেন এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, শুধু বাংলাদেশেই না, বিশ্বজুড়ে। কিন্তু তাদের ব্লুপ্রিন্টের প্রভাব কোনো না কোনোভাবে প্রভাবিত করেনি এমন সমাজ বা রাষ্ট্র খুঁজে পাওয়াটাও কঠিন। গত ৩০ বছরে সমকামিতার স্বাভাবিকীকরণ, সমকামিতাকে স্বীকৃতি দেয়া এবং সমকামিতার মতো এতটা অস্বাভাবিক একটি বিষয়ের প্রতি মানুষের সংবেদনশীলতাকে নষ্ট করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রায় হুবহু মিলে যায় কার্ক ম্যাটসেনের ব্লুপ্রিন্টের সাথে। আর বাংলাদেশেও সমকামিতার প্রচার, প্রসার এবং সামাজিক গ্রহণযোগ্যতা তৈরির জন্য এখন একই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, অনুসরণ করা সমকামী এজেন্ডার মতো একই পদ্ধতি। বর্তমানে ২২টি দেশে সমলৈঙ্গিক বিয়ে আইনগতভাবে স্বীকৃত। শক্তি প্রয়োগের মাধ্যমে আগ্রাসী কোনো সেনাবাহিনী এসব দেশের উপর সমকামিতা চাপিয়ে দেয়নি। তবে নিঃসন্দেহে মানুষের স্বভাবজাত মূল্যবোধ, ফিতরাহুর বিরুদ্ধে গিয়ে জঘন্য একটি বিকৃতিকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেয়া, মানুষের মাঝে এই বিকৃতির গ্রহণযোগ্যতা তৈরি করা একটি যুদ্ধের অংশ। এই যুদ্ধ মনস্তাত্ত্বিক, আদর্শিক, এই যুদ্ধ সর্বব্যাপী এবং ইচ্ছায় বা অনিচ্ছায় আপনি ও আমি এই যুদ্ধের অংশ। আর এই যুদ্ধে শত্রুপক্ষের রণকৌশলের মূল ভিত্তি কার্ক ম্যাটসেনের ব্লুপ্রিন্ট। তাই কার্ক ম্যাটসেনের ব্লুপ্রিন্ট সম্পর্কে জানা, শত্রুর কর্মপদ্ধতি সম্পর্কে জানা একটি আবশ্যিকতা, নিছক একাডেমিক কৌতূহল না। তবে এ নীলনকশার দিকে তাকানোর আগে গত ৩ দশকে অর্জিত সাফল্যের দিকে একটু তাকানো যাক। দ্য ওভারহলিং অফ স্ট্রেইট আমেরিকা। একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক। গ্যালপের হিসেব অনুযায়ী ৮৭তে অর্থাৎ আর্টিকেলটি লেখার সময় যাদের প্রশ্ন করা হয়েছিল তাদের মধ্যে ৩৩% সমকামী সম্পর্ক বৈধ হওয়া উচিত বলে জানিয়েছিল। ৫৫% বলেছিল এ ধরনের কাজ সম্পূর্ণভাবে বেআইনি ঘোষণা করা উচিত। ৩০ বছর পর ২০১৭তে এসে দেখা গেল ব্যাপারটা প্রায় পুরোপুরি উল্টে গেছে। ৬৪% উত্তরদাতা এখন মনে করছে সমকামী সম্পর্ক শুধু স্বাভাবিক না, বরং এ ধরনের বিয়ে বৈধ হওয়া উচিত, আর মাত্র ৩৪% এর বিরুদ্ধে। ১৯৮৯ সালে মাত্র ১৯% উত্তরদাতা বিশ্বাস করতেন মানুষ জন্মসূত্রে সমকামী হয়। ৪৮% মনে করতেন সমকামীরা স্বেচ্ছায় বেছে নেয় সমকামিতাকে। ৩০ বছরের কম সময়ের মধ্যে ২০১৫তে ৪২% উত্তরদাতা বিশ্বাস করা শুরু করল সমকামিতা জন্মগত। অথচ ১৯৭৩ সালের আগ পর্যন্ত খোদ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সমকামিতাকে বিবেচনা করত একটি মানসিক অসুস্থতা হিসেবে। অর্থাৎ ৫০ বছর আগে যা বৈজ্ঞানিক সত্য হিসেবে স্বীকৃত ছিল, আজ অর্ধেকের বেশি মানুষ তার উল্টোটা বিশ্বাস করছে। যদিও সব বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বারবার বলছে সমকামিতার কোনো জেনেটিক ভিত্তি নেই, এটি জন্মগত না, বরং স্বেচ্ছায় বেছে নেয়া একটি বিকৃতি। পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা অনুযায়ী ২০১৫তে এসে আমেরিকান খ্রিস্টানদের ৫৪% মনে করে সমকামিতার বিরোধিতা করার বদলে বরং একে সামাজিকভাবে মেনে নেওয়া উচিত। আমেরিকান প্রোটেস্ট্যান্টদের মধ্যে ৬২% সমকামী বিয়েকে সমর্থন করে, আর ৬৩% মনে করে তাদের ধর্মীয় বিশ্বাস ও সমকামিতার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। অথচ সমকামিতা যে একটি জঘন্য বিকৃতি, চরম পর্যায়ের সীমা লঙ্ঘন এবং অত্যন্ত ঘৃণিত পাপাচার, এ ব্যাপারে বাইবেলের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমেরিকান সমকামিতা অ্যাডভোকেসি গ্রুপ গ্ল্যাডের সমীক্ষা অনুযায়ী ২০১৮তে নকল করে দেখানো হয়েছে ৬.৪% চরিত্র সমকামী ছিল। রিলিজ হওয়া প্রায় ১২.৮% হলিউড সিনেমাতে এলজিবিটি অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, কুইর চরিত্রের উপস্থিতি ছিল। পাশাপাশি গত ১৫ বছরের প্রায় সব প্রাইম টাইম টেলিভিশন শোতে কমপক্ষে একটি সমকামী বা অন্য কোনো বিকৃতকামী চরিত্র রাখা হয়েছে। যদিও গ্যালপের মতে আমেরিকার মোট জনসংখ্যার মাত্র ৪.৫% সমকামী। মিডিয়াতে সমকামীদের মাত্রাতিরিক্ত উপস্থাপনার সঠিক মাত্রাটা বোঝার জন্য এ তথ্য মাথায় রাখুন যে আমেরিকান মিডিয়ার দর্শক শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ না, সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ আমেরিকান মিডিয়ার দর্শক ও ভোক্তা।
এই কোটি কোটি মানুষের কাছে আমেরিকান মিডিয়া সমকামিতা, সমকামী বিয়ে, সমকামী যৌনাচারকে উপস্থাপন করছে সাধারণ দৈনন্দিন জীবনের অংশ হিসেবে। সর্বশেষ হিসেবে অনুযায়ী বর্তমানে পৃথিবীর ১৯৫টির মধ্যে ১২৪টি দেশে সমকামিতা বৈধ। সমকামী বিয়েকে বৈধতা দেয়া হয়েছে ২৭টি দেশে। আরও বেশ কয়েকটি দেশে চলছে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া। রাজনীতি, একাডেমিয়া এবং মিডিয়ার ওপর বিকৃত মানসিকতার এই ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠীর প্রভাবের মাত্রা কতটুকু তা শুধু ওপরের তথ্যগুলো থেকে পুরোপুরি বোঝা সম্ভব না। তবে একটা বেসিক আইডিয়া এখান থেকে আপনি পাবেন। এই প্রভাবের উৎস কী, আর এই প্রভাবের ব্যাপ্তি কতটুকু। আরেকটা তথ্য দিই, আপনি নিজেই বাকি হিসেবটা মিলিয়ে নিন। পৃথিবী জুড়ে অনেকগুলো অ্যাডভোকেসি গ্রুপ সমকামিতার প্রচার ও প্রসারের জন্য কাজ করে। এদের মধ্যে সবচেয়ে বড় ও ধনী গ্রুপ হল HRC বা হিউম্যান রাইটস ক্যাম্পেইন। 2017-18 অর্থবর্ষে HRCর বার্ষিক আয় ছিল $6.78 কোটি। এই অর্থের উৎস হল বড় বড় কর্পোরেশনগুলোর কাছ থেকে পাওয়া অনুদান। HRC ডোনার এবং কর্পোরেট পার্টনারদের মধ্যে আছে স্টারবাকস, লিবার্টি মিউচুয়াল ইন্স্যুরেন্স, আমেরিকান এয়ারলাইন্স, অ্যাপেল, মাইক্রোসফট, ব্যাংক অফ আমেরিকা, শেভরন, কোকা-কোলা, পেপসিকো, লেক্সাস অটো, গুগল, অ্যামাজন, IBM, নাইকি, গোল্ডম্যান অ্যান্ড স্যাক্স, জেপি মর্গান চেজ অ্যান্ড কো, ডেল, শেল অয়েল সহ আরও অনেকে। বিশাল বাজেটের ব্যাপক প্রভাবশালী এসব অ্যাডভোকেসি গ্রুপ আসলে কি করে? লবিয়িংয়ের মাধ্যমে প্রেশার গ্রুপ তৈরি করে এবং অর্থের জোরে এরা প্রভাবিত করে মিডিয়া, রাজনীতিবিদ, একাডেমিয়া এবং সরকারের পলিসিকে। যেমন এই মুহূর্তে আমেরিকাতে অ্যাডভোকেসি গ্রুপগুলোর একটি প্রধান লক্ষ্য হল প্রতিটি স্কুলে, হাই স্কুল ও প্রাইমারি পর্যায়ে গে স্ট্রেইট অ্যালায়েন্স ক্লাব অর্থাৎ স্বাভাবিক শিশু ও সমকামী শিশু ঐক্য পরিষদ জাতীয় কিছু তৈরি করা। প্রতিটি স্কুলে গড়ে ওঠা এই ক্লাবগুলোর কাজ হবে শিশুদের মধ্যে সমকামিতার প্রসার এবং স্বাভাবিকীকরণ। পশ্চিমা অনেক দেশেই প্রাইমারি স্কুল থেকেই যৌন শিক্ষার নামে শিশুদের মাথায় ঢোকানো হচ্ছে সমকামী প্রপাগান্ডা। সম্প্রতি ক্ষুব্ধ অভিভাবকদের প্রতিবাদের মুখে সমকামী প্রপাগান্ডা প্রচারের কারিকুলাম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে ব্রিটেনের বার্মিংহ্যামের একটি স্কুল। তবে ইউরোপের অনেক জায়গাতেই সন্তানদের এসব ক্লাসে পাঠানো শুধু বাধ্যতামূলক না, বরং এ ধরনের বিকৃত শিক্ষা থেকে সন্তানকে রক্ষা করার চেষ্টাও বেআইনি। গ্লোবাল এজেন্ডা ও বাংলাদেশ। বিষয়গুলো শুধু আমেরিকাতে বা পশ্চিমা বিশ্বে সীমাবদ্ধ না, বরং সমকামিতার প্রচার, প্রসার ও স্বাভাবিকীকরণের এই এজেন্ডা বৈশ্বিক, এবং এই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বিশ্ব রাজনীতির সর্বোচ্চ পর্যায় থেকে। 1994 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ঘোষণা করে সমকামিতা কোনো অসুস্থতা না, কোনো বিকৃতিও না, অর্থাৎ সমকামিতা স্বাভাবিক। OHCHR, UNDP, UNFPA, UNHCR, ইউনিসেফ, UNODC, UN Women, WFP, ILO, ইউনেস্কো, ওয়ার্ল্ড ব্যাংক এবং UNAIDS সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে বৈষম্য নিরসন, মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার নামে উন্নতশীল দেশগুলোতে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে, সমকামিতার প্রচার, প্রসার ও স্বাভাবিকীকরণের জন্য। এদের মধ্যে অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস অর্থাৎ OHCHR সমকামিতাকে মানবাধিকারের সংজ্ঞার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। এই ইউরোপের এবং আমেরিকার মহানগরীগুলোতে প্রতিটি গ্রীষ্মকালে প্রতিটি শহরে অনেক সফল পরেড হয়ে থাকে সমকামী পরেড। সমকামী পরেডের অবস্থা দেখলে আপনার মনে হতে পারে শুধু সমকামী বিয়ে নয়, অনেক ক্ষেত্রেই সমকামী বিয়ের চেয়েও সমকামীরাই বেশি সংখ্যায়, এবং তারা স্বাভাবিক জীবনের অংশ। কিন্তু কারিকুলামের হিসেব থেকে জানা যায় 2005 সাল থেকে 2015 সালের মধ্যে 12 হলিউড সিনেমাতে LGBT চরিত্রের উপস্থিতি ছিল। ভেতরে ফেলে এর প্রচার করছে। OHCHR সমকামিতার প্রচার ও প্রসারের জন্য ফ্রি অ্যান্ড ইকুয়াল নামে একটি আলাদা ক্যাম্পেইন চালু করেছে, যার ঘোষিত উদ্দেশ্যের মাঝে আছে শিশুদের সমকামিতা সম্পর্কে সচেতন করা, সংস্কৃতি ও ঐতিহ্যের ব্যবহারের মাধ্যমে সমকামিতা ও সমকামের প্রতি সহনশীলতা তৈরি করা, এবং মিডিয়ার মাধ্যমে সমকামিতার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। ফ্রি অ্যান্ড ইকুয়াল ক্যাম্পেইনের অংশ হিসেবে জাতিসংঘ সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার জন্য বলিউডে মিউজিক ভিডিও তৈরি করেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় সমকামিতার প্রচার ও প্রসারের জন্য যা কিছু করা হচ্ছে, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার সবই এই গ্লোবাল এজেন্ডার অংশ। বাংলাদেশে সমকামিতার প্রচার, প্রসার ও স্বাভাবিকীকরণের জন্য এখনও পর্যন্ত যেসব কাজ করা হয়েছে, তার সবকিছুই খাপে খাপে মিলে যায় কার্ক ম্যাডসেনের ব্লুপ্রিন্টের সাথে। এ কারণে তাদের কর্মপদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বোঝার জন্য কার্ক ম্যাডসেনের ব্লুপ্রিন্ট সম্পর্কে ধারণা থাকাটা গুরুত্বপূর্ণ। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই,
বরং যে মডেলের মাধ্যমে আমেরিকায় অভূতপূর্ব সাফল্য পাওয়া গিয়েছে, বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশে এখন সেই একই মডেল বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তাই সমকাম প্রচার করা ইয়াহু চ্যাট গ্রুপ, ফোরাম, ফেসবুক গ্রুপ, রূপবান ম্যাগাজিন, শাহবাগে সমকামী প্যারেড, বইমেলায় সমকামিতা নিয়ে কবিতার বই প্রকাশ, গ্রামীণফোনের ফান্ডিংয়ে আরটিভিতে প্রচারিত নাটক, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এনজিওগুলোর মাধ্যমে সমকামে উৎসাহিত করা, বিনামূল্যে কন্ডোম, লুব্রিকেন্ট বিতরণ, যৌন শিক্ষার নামে শিশুদের সামনে অবাধ যৌনতা এবং বিকৃত যৌনতাকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা, এই সব কিছুকে দেখতে হবে একটি বৃহৎ গ্লোবাল এজেন্ডার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসেবে। যে বিষয়টা উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো শত্রুপক্ষ জানে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা কম্পোনেন্টের যে কোনো একটা দিয়ে রাতারাতি জনমত বদলে ফেলা যাবে না। সেটা তাদের উদ্দেশ্যও না, বরং তাদের উদ্দেশ্য হলো ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সামাজিক মূল্যবোধকে বদলে দেয়া। এটাই কালচারাল সাবভার্সনের টাইম টেস্টেড পদ্ধতি। হঠাৎ করে একটা বড় পরিবর্তন সমাজের উপর চাপিয়ে দিতে চাইলে সেটা ব্যাকফায়ার করার সম্ভাবনা থাকে, কিন্তু যখন ধীরে ধীরে ক্রমবর্ধমান মাত্রায় পরিবর্তনটা উপস্থাপন করা হয় তখন এক পর্যায়ে গিয়ে সমাজ তা মেনে নেয়। সহজ একটা উদাহরণ দেয়া যাক। একটা সময় বাংলাদেশে বুকে ওড়না না দিয়ে গলায় ওড়না দেয়াটা খারাপ মনে করা হতো। সেই সময়টাতে জিন্স টি শার্ট পরে ঘুরে বেড়ানো মেয়েদের ব্যাপারে সমাজের অধিকাংশের ধারণা ছিল যে এরা উগ্র, অশ্লীল ইত্যাদি। কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে যারা একসময় জিন্স টি শার্ট পরিহিতাদের উগ্র বলতেন, তারাই এখন নিজেদের মেয়েদের জিন্স টি শার্ট পরাচ্ছেন, এবং ব্যাপারটা এখন প্রায় সম্পূর্ণভাবে নরমাল। গলায় ওড়না ঝোলানো থেকে টি শার্টে আসার ব্যাপারটা রাতারাতি করার চেষ্টা সমাজ মেনে নেয়নি, বিরোধিতা করেছে। কিন্তু ধীরে ধীরে যখন পরিবর্তন হয়েছে তখন সেই একই সমাজ একে মেনে নিয়েছে খুশি মনে। কার্ক ম্যাটসনের ব্লুপ্রিন্টের প্রথম ধাপ এটাই, মানুষকে সমকামিতার ব্যাপারে ডিসেন্সিটাইজ করা। প্রথম কাজ হল সমকামী এবং সমকামীদের অধিকারের ব্যাপারে আমেরিকার জনগণের চিন্তাকে অবশ করে দেয়া, তাদের সংবেদনশীলতা নষ্ট করে দেয়া, ডিসেন্সিটাইজেশন। মানুষের চিন্তাকে অবশ করে দেওয়ার অর্থ হল সমকামিতার ব্যাপারে তাদের মধ্যে উদাসীনতা তৈরি করা। একজন স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম পছন্দ করে, আরেকজন ভ্যানিলা ফ্লেভারের। একজন বেসবল দেখে, আরেকজন ফুটবল। এ আর এমন কি? কার্ক ম্যাটসনের মতে প্রাথমিক পর্যায়ে উদ্দেশ্য এই একটি, সমকামিতা যে একটি জঘন্য বিকৃতি, চরম সীমা লঙ্ঘন ও ঘৃণ্য কাপাচার তা সম্পর্কে মানুষের সংবেদনশীলতাকে নষ্ট করে দেয়া। তাদের ভাষায় সমকামিতা একটি ভালো জিনিস, একেবারেই শুরুতেই সাধারণ মানুষকে এটা বিশ্বাস করানো যাবে না, এমন আশা বাদ দাও। তবে তুমি যদি তাদের মনে করাতে পারো যে সমকামিতা হলো আরেকটা জিনিস, কেবল ভালো না খারাপ না, জাস্ট আরেকটা ব্যাপার, তাহলে ধরে নাও আইনগত ও সামাজিক অধিকারের আদায়ের লড়াইয়ে তুমি জিতে গেছ। বাংলাদেশে সমকামিতার প্রচার ও প্রসারের জন্য যারা কাজ করছে তাদের রেটরিক করা হয়েছে। খেয়াল করলে দেখবেন তাদের অধিকাংশ ঠিক এই মেসেজটাই দিতে চাচ্ছে, সমকামিতা ভালো বা খারাপ না, জীবনের একটা বাস্তবতা মাত্র। বৈশাখের সময় শাহবাগের সমকামী প্যারেড কিংবা ঈদের নাটক হিসেবে সমকামীদের গল্প তুলে ধরার পেছনে একটি মূল উদ্দেশ্য হল বিকৃতকামী চরম সংখ্যালঘু একটি গোষ্ঠীকে সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করা। একই সাথে সমকামিতাকে ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সম্পর্কিত করা, যেমনটা জাতিসংঘের ফ্রি অ্যান্ড ইকুয়াল ক্যাম্পেইনে কার্ক ম্যাটসনের আরেকটি পরামর্শ হল সমকামীদের ভিকটিম হিসেবে উপস্থাপন করা। সমকামীদের ভিকটিম হিসেবে চিত্রিত করার দুটি ডাইমেনশন থাকবে। প্রথমত, স্বেচ্ছায় বেছে নেয়া সিদ্ধান্তের বদলে সমকামিতাকে প্রাকৃতিক বা জন্মগত হিসেবে উপস্থাপন করা এবং এর মাধ্যমে সমকামীদের জন্মগতভাবেই ভিকটিম হিসেবে দেখানো। দ্বিতীয়ত, সমকামীদের বৃহত্তর সমাজ দ্বারা নির্যাতিত হিসেবে চিহ্নিত করা। বাংলাদেশে এবং বিশ্বজুড়ে যারা সমকামিতার প্রচার ও প্রসারের কাজ করে তাদের প্রপাগান্ডা ও বক্তব্য সব সময় এ দুটো মোটিভ দেখতে পাবেন। সমকামীরা জন্মগতভাবেই সমকামী, এটা প্রমাণের উদ্দেশ্য কি? যদি সমকামিতাকে জন্মগত বা প্রাকৃতিক প্রমাণ করা যায় তাহলে সমকামীদের সম্পূর্ণ একটি নৈতিক দায়মুক্তি সম্ভব। সমকামিতা যদি জন্মগত হয় তাহলে সমকামিতা অ্যাক্ট বা ক্রিয়া হিসেবে নৈতিকভাবে নিউট্রাল, কারণ এর উপর ব্যক্তির কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু সমকামী জন্মগত এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই, বরং বিভিন্ন পরীক্ষার ফলাফল ইঙ্গিত করে যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন নির্ভর করে ব্যক্তির চয়েস বা স্বেচ্ছায় গৃহীত সিদ্ধান্তের উপর। ৮.
আরেকটি বিষয় হল সমকামিতা যদি জন্মগত হয় তাহলে অন্যান্য বিকৃতি যৌনাচার কেন জন্মগত বলে গণ্য হবে না? শিশুকামী বা পশুকামীদের কেন অপরাধী গণ্য করা হবে? ইনফ্যাক্ট শিশুকামের সাথে সমকামের, বিশেষ করে পায়ুকামের সম্পর্ক তো হাজার বছরের পুরনো। প্রাচীন শিশুদের সাথে মধ্যবয়স্ক পুরুষদের পায়ুকামী সম্পর্ক বা পেডেরাস্ট্রি প্রায় প্রাতিষ্ঠানিকভাবে চালু ছিল। গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক ও লজ রচনাতে প্রাচীন পেডেরাস্ট্রি এবং সমকামিতার ব্যাপক প্রচলনকে গ্রিসের অধঃপতনের একটি কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। আমেরিকাতেও অপ্রাপ্তবয়স্ক ছেলেদের সাথে প্রাপ্তবয়স্ক পুরুষদের যৌন সম্পর্ক স্থাপনের অধিকারের জন্য আন্দোলন করা ন্যাম্বলা, নর্থ আমেরিকান ম্যান বয় লাভ অ্যাসোসিয়েশন, দীর্ঘদিন ছিল গে প্রাইড প্যারেডের নিয়মিত অংশ। বিখ্যাত আমেরিকান সমকামী কবি অ্যালেন গিন্সবার্গ, সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা, ছিল ন্যাম্বলার সদস্য। এছাড়া অসংখ্য সমীক্ষার মাধ্যমে একথা প্রমাণিত যে সমকামিতার সাথে অন্যান্য যৌন বিকৃতির, বিশেষ করে শিশুকামিতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ১৯৭৯তে পায়ুকামী গবেষক জে এবং ইয়াংয়ের দ্য গে রিপোর্ট অনুযায়ী ৭৩% পায়ুকামী উত্তরদাতা বলেছে তারা কোনো না কোনো সময়ে ১৬-১৯ বছরের কম বয়সী ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছে। জে অ্যান্ড এ ইয়াং, দ্য গে রিপোর্ট, নিউ ইয়র্ক, সামিট বুকস, 1979, পেজ 275। শিশু যৌন নির্যাতনের উপর চালানো একটি ক্যানেডিয়ান সমীক্ষায় দেখা যায় অপরিচিত শিশুদের নন ফ্যামিলিয়াল ভিকটিমস এর উপর যৌন নির্যাতন চালানো ৯১% শিশু নির্যাতনকারী বলেছে তারা কখনো সম বা পায়ুকামী সম্পর্ক ছাড়া অন্য কোনো রকম যৌন সম্পর্কে জড়ায়নি, তারা সমকামী। অর্থাৎ W.L. মার্শাল এট অল, Early Onset and Deviant Sexuality in Child Molesters, Journal of Interpersonal Violence, 6, 1991, cited in Pedophilia, the part of homosexuality they don't want you to see. Colorado for Family Values Report, Volume 14, March 1994. যদিও পুরুষ সমকামীরা আমেরিকার মোট জনগোষ্ঠীর 2%-এরও কম, কিন্তু শিশুদের ওপর সমলিঙ্গের প্রতি আকর্ষণ যদি জন্মগত হতে পারে, তাহলে সমলিঙ্গের অল্প বয়সীদের প্রতি আকর্ষণ কেন জন্মগত হতে পারবে না? কেন ধর্ষণের তাড়না অনুভব করা ধর্ষকরা জন্মগত বিচ্যুতির কারণে ভিকটিম গণ্য হবে না? কেন পশুকাম কিংবা অজাচারের তাড়না জন্মগত বলে গণ্য হবে না? সেক্সুয়াল ওরিয়েন্টেশন যদি জন্মগতই হয়, তবে কেন তা কেবল সমকামীদের ক্ষেত্রে জন্মগত বলে বিবেচিত হবে? কিন্তু সব যুক্তি, প্রমাণ এবং বিবেচনা বোধের বিরুদ্ধে গিয়ে সমকামিতাকে জন্মগত বলে যাচ্ছে এর প্রচারকরা। জন্মগত এই বৈশিষ্ট্যের কারণে কেন সমকামীদের আলাদাভাবে দেখা হবে, সম্মান আর বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে, এ নিয়ে দিয়ে যাচ্ছে আবেগঘন বক্তৃতা, এবং এ দুটি দিক থেকে সমকামীদের ভিকটিম প্রমাণ করার মাধ্যমে বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে। কার্ক ম্যাটসনের মতে সমকামিতার স্বাভাবিকীকরণ ও গ্রহণযোগ্যতা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমের একটি হল মিডিয়া, বিশেষ করে ভিজুয়াল মিডিয়া। চালানো যৌন নির্যাতনের 1/3 বেশি সংঘটিত হয় তাদের দ্বারাই। দ্য প্রপোর্শনস অফ হেটারোসেক্সুয়াল অ্যান্ড হোমোসেক্সুয়াল প্যাডোফাইলস অ্যামং সেক্স অফেন্ডার্স এগেনস্ট চিলড্রেন, অ্যান এক্সপ্লোরেটরি স্টাডি, Journal of Sex and Marital Therapy, Spring 1992, 3443, cited in The Problem of Pedophilia, Opsit. Also, K. Freund and R.I. Watson, Pedophilia and Heterosexuality versus Homosexuality, Journal of Sex and Marital Therapy, 10, Fall 1984, cited in Narth Factsheet. সম্পর্কের বিজ্ঞাপনের বিশাল একটি অংশ হল চিকেনদের অপ্রাপ্তবয়স্ক খোঁজে। ঘ সমকামী ম্যাগাজিন অ্যাডভোকেটের ব্যক্তিগত বিজ্ঞাপন সেকশনের ওপর চালানো একটি কন্টেন্ট স্টাডিতে ড. জুডিথ রেইসম্যান এবং ড. চার্লস জনসন দেখতে পান পায়ুকামী যৌনজন্য সঙ্গীর খোঁজে দেখা। সমকামীদের নিজেদের মধ্যে প্রচলিত স্ল্যাং। জুডিথ এ রেইসম্যান, PhD, A Content Analysis of the Advocate, Unpublished Manuscript, Base 18, quoted in Pedophilia, the part of homosexuality they want you to see. Colorado for Family Values Report, Volume 14, March 1994, 3. Child Molestation and the Homosexual Movement, Steve Baldwin, 2002. তৈরির ক্ষেত্রেও সিনেমা হল ভাবমূর্তি পশ্চিমা সভ্যতার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমেরিকানরা প্রতিদিন গড়ে 7 ঘন্টা টিভি দেখে
এই 7 ঘন্টা সময় সাধারণ মানুষ তাদের চিন্তার জগতে ঢোকার এমন একটি দরজা আমাদের জন্য খুলে রেখেছে, যার মধ্য দিয়ে একটা ট্রোজান হর্স ঢুকিয়ে দেয়া সম্ভব। যত বেশি ও যত উচ্চস্বরে সম্ভব সমকাম, সমকামিতা এবং সমকামীদের কথা বলুন। বারবার দেখতে দেখতে থাকলে প্রায় যে কোনো কাজই মানুষের কাছে একসময় স্বাভাবিক মনে হওয়া শুরু করে। তবে মানুষের সামনে আগেই সমকামী যৌন আচার উপস্থাপন করা যাবে না, কারণ তা মানুষের কাছে জঘন্য মনে হবে এবং মানুষ সমকামিতার বিরুদ্ধে চলে যাবে। তাই সমকামীদের যৌনাচার সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। আগে তাঁবুর মধ্যে উটের নাক ঢুকাতে দিন, তারপর আস্তে আস্তে বাকিটাও ঢুকানো যাবে। আর সত্যিই ধীরে ধীরে সমকামী মাফিয়া এই দরজার মধ্য দিয়ে ট্রোজান হর্স ঢুকিয়ে ফেলেছে। 90 এবং 2000-এর প্রথম দশক জুড়ে ধীরে ধীরে সাধারণ আমেরিকানদের মধ্যে সমকামিতার গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে বিভিন্ন ডেইলি সোপ। এমনকি সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন 2012 সালে সমকামিতা প্রচার করা টিভি সিরিজ উইল অ্যান্ড গ্রেসের নাম সরাসরি উল্লেখ করে বলে, একজন পুরুষ আরেকজন পুরুষকে, একজন নারী আরেকজন নারীকে বিয়ে করবে, এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমার মনে হয় না আমেরিকান মানুষকে সমকামিতা সম্পর্কে শিক্ষা দেওয়ার ব্যাপারে উইল অ্যান্ড গ্রেসের মতো ভূমিকা আর কেউ বা আর কোনো কিছু রাখতে পেরেছে। যা অন্যরকম, যা আলাদা, মানুষ সেটাকে ভয় পায়। কিন্তু এখন মানুষ সমকামিতার ব্যাপারে বুঝতে শুরু করেছে। আর একইভাবে আজ বাংলাদেশেও চলছে সেই একই দরজার ভেতর দিয়ে সেই একই ট্রোজান হর্স ঢোকানোর কর্মতৎপরতা। কার্ক ম্যাডসেনের ব্লুপ্রিন্ট বাংলাদেশে প্রায় অক্ষরে অক্ষরে অনুসরণ করা হয়েছে এবং হচ্ছে। সমকামিতার প্রচারে মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে কার্ক ম্যাডসেনের মত ছিল প্রাথমিকভাবে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করা এবং তারপর ধীরে ধীরে ভিজুয়াল মিডিয়ার দিকে আগানো। বাংলাদেশে সমকামিতা প্রচারের কাজ শুরু হয় 90-এর দশকের শেষের দিকে। প্রাথমিকভাবে সমকামিতা প্রচারকদের কাজ ছিল অনলাইন চ্যাট গ্রুপ, মেইল গ্রুপ, ফোরাম ইত্যাদির মাধ্যমে ব্যক্তি পর্যায়ে পরিচিতি তৈরি করা, বিভিন্ন সময়ে একত্রে মিলিত হওয়া, কিছু নির্দিষ্ট অঙ্গনে সমকামিতার প্রচার করা এবং সমকামিতার পক্ষে জনমত তৈরি করা। পাবলিকলি তাদের বিকৃতি প্রচারের শুরুটা হয় প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। 2010 সালে বইমেলায় শুদ্ধস্বর প্রকাশনী থেকে বের হয় কুখ্যাত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী অভিজিৎ রায়ের বই সমকামিতা। অভিজিৎ রায় এ বইয়ে বিজ্ঞানের জগাখিচুড়ি ব্যাখ্যা দিয়ে এবং নানা লজিক্যাল ফ্যালাসি ব্যবহার করে চেষ্টা করে সমকামিতাকে স্বাভাবিক মানবিক আচরণ হিসেবে প্রমাণ করার। তার অন্যান্য লেখার মতো এই লেখাটিও ছিল মূলত বিভিন্ন পশ্চিমা লেখকের লেখার ছায়া অনুবাদ। 2010 সালে অগাস্টে আলতাফ শাহনেওয়াজ নামে একজনের লেখা অভিজিৎ রায়ের বইয়ের রিভিউ প্রকাশ করে প্রথম আলো, আর এর মাধ্যমে প্রায় সবার অলক্ষ্যে তাদের পাঠক বেইজের ঘরে ঘরে এই জঘন্য বিকৃতির সাফাই পৌঁছে দেয়। বাংলাদেশে প্রকাশ্যে সমকামিতার প্রসারে পরবর্তী বড় পদক্ষেপটি আসে 2014 সালে রূপবান নামে একটি ম্যাগাজিনের মাধ্যমে। আর এই ম্যাগাজিনের পক্ষে প্রচারণা চালানো হয় প্রিন্ট মিডিয়া যেমন ডেইলি স্টারে দেয়া বিজ্ঞাপন এবং অনলাইনের মাধ্যমে। 2014 সালে রূপবানের প্রথম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিল তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, ব্যারিস্টার সারা হোসেন সহ আরও অনেক দেশি বিদেশি রথী মহারথী। এ থেকে গ্লোবাল সমকামী মাফিয়ার প্রভাব এবং বাংলাদেশে এদের বিস্তার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। ম্যাগাজিনটির প্রকাশনার খবর ফলাও করে প্রচার করা হয় ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, বিবিসি সহ বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে। 2015-র সেপ্টেম্বরে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে আয়োজন করা হয় সমকামী সমাবেশ। প্রায় 100-2 সমকামীর এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে লঞ্চ করা হয় ধী নামের সমকামী চরিত্রকে। 2014 সালে বাংলাদেশে প্রথম সমকামী ম্যাগাজিন রূপবানের যাত্রা শুরুর অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের মধ্যে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এবং ব্যারিস্টার সারা হোসেনও ছিলেন। অনুষ্ঠানে নারী উপস্থিতি কম ছিল, আর সেটি সারা হোসেন সহ বেশ কয়েকজন অতিথির নজরে আসে। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে কম নারীর উপস্থিতিকে নিয়ে তৈরি করা কমিক স্ট্রিপ 2012 সালে কার্ক ম্যাডসেনের প্রেসক্রিপশন অনুযায়ী প্রাথমিকভাবে প্রিন্ট মিডিয়ার ব্যবহারের পর এবার বাংলাদেশে সমকামিতার প্রচারকরা মনোযোগ দেয়া শুরু করে ভিজুয়াল মিডিয়ার দিকে। বছর দুয়েক আগে আরটিভিতে ঈদের নাটক হিসেবে প্রচার করা হয় সমকামিতা প্রপাগান্ডা। এটা নতুন কিছু না, বরং প্রায় 2 দশক পুরনো পরিকল্পনা বাস্তবায়নের নতুন একটা পর্যায়ের শুরু কেবল। গ্রামীণফোন প্রযোজিত এই নাটকে হুবহু কার্ক ম্যাডসেনের শিখিয়ে দেয়া যুক্তিগুলোই তুলে ধরা হয় এবং নাটকের ডায়লগের মাধ্যমে সমকামিতাকে প্রচার করা হয় জন্মগত, স্বাভাবিক, নৈতিকভাবে নিউট্রাল একটি কাজ হিসেবে।
নাটকে দেখানো হয়েছে সমকামী চরিত্রের পক্ষ নিয়ে একটি চরিত্র আরেকটি চরিত্রকে বলছে, ও সমকামী, নট স্ট্রেইট, এটা কি ওর দোষ? সে কি এটাকে বেছে নিয়েছে? না, ওয়ার্ল্ডের নানা ধরনের মানুষ থাকে, তাহলে ও কেন থাকতে পারবে না? ও কি অস্বাভাবিক? না। ও কি একজন অপরাধী? না। ও তোমার আমার মতোই নরমাল মানুষ। এভাবেই যদি বাংলাদেশে কার্ক ম্যাডসেনের ব্লুপ্রিন্ট নির্বিঘ্নে অনুসৃত হতে থাকে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই রকম আরও অনেক বই, নাটক, শর্ট ফিল্ম, স্কিট এবং জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখতে পাব। একসময় পত্রিকার সম্পাদকীয় পাতাগুলোতে ছাপা হবে সমকামিতার পক্ষে প্রবন্ধ। সমকামিতা নিয়ে বানানো নাটক ও সিনেমাকে জাতীয় পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ দেয়া হবে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলোতে সমকামী অধিকার সম্পর্কে ইঙ্গিত করে সারা হোসেন বলেছিলেন, যৌনতা ও যৌন পরিচিতিমূলক অনুষ্ঠানে ঐতিহাসিকভাবেই নারীরা কম উপস্থিত থাকেন। দেশের একমাত্র গে ম্যাগাজিন রূপবান কাহিনী, বাংলা ট্রিবিউন, এপ্রিল 2016, বাংলাদেশের সমকামী নারীদের নিয়ে কমিক স্ট্রিপ, ডয়েচ ভেল, সেপ্টেম্বর 7, 2015, রেইনবো, RTV, নির্মাতা আশফাক নিপুণ, প্রযোজনা গ্রামীণ ফোন, 2017, 108 চিন্তাপরাধ, আয়োজন করা হবে প্রকাশ্যে নানা ওয়ার্কশপে, পাবলিক স্কুলার কারিকুলামে যৌন শিক্ষার ক্লাসে যুক্ত করা হবে সমকামিতা ও সমকামী অধিকার সম্পর্কে আলোচনা, এবং যদি সম্ভব হয় তাহলে দেশি ও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সমকামী কোনো তরুণ বা তরুণীকে উপস্থাপন করা হবে ইয়ুথ আইকন হিসেবে। আর এভাবে ধীরে ধীরে সমকামিতাকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য করে তোলার পর একসময় আইনগত স্বীকৃতি দেয়া হবে, অথবা আইনগত স্বীকৃতি ছাড়াই একসময় সমকামিতা সমাজে ব্যাপকভাবে গ্রহণযোগ্য, প্রচলিত হতে যাবে, যেমনটা বর্তমানে ব্যভিচারের ক্ষেত্রে হয়েছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে অত্যন্ত অন্ধকার এক ভবিষ্যতের মোকাবেলা করতে হবে আমাদের। তাই এ ব্যাপারটা বোঝা জরুরি যে এ কোনো সাময়িক দ্বন্দ্ব না। কোনো একটা নাটক, বই বা ম্যাগাজিনের মাধ্যমে প্রতিপক্ষ সমকামিতাকে রাতারাতি গ্রহণযোগ্যতা দিতে চাচ্ছে না। এই নাটক, বই বা ম্যাগাজিনগুলো এভাবে বানানোও হচ্ছে না। তারা চাচ্ছে এই ব্যাপারে মানুষের সংবেদনশীলতা নষ্ট করে দিতে, ক্রমাগত মানুষের সামনে সমকামিতা ও সমকামিতার পক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যমে সমকামিতাকে স্বাভাবিক ও প্রাকৃতিক প্রমাণ করতে। তারা জনমতকে পরিবর্তন করতে সমকামিতার অবাধ প্রচলন একদিনে হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া, বিচ্ছিন্ন কোনো ঘটনা না। গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত পশ্চিমে সমকামিতাকে একটি যৌন বিকৃতি মনে করা হতো। 50-এর দশকে একে মনে করা হতো মানসিক অসুস্থতা। 70-এর দশকে এসে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমকামিতা বিকৃতিও না, অসুস্থতাও না, স্বাভাবিক মানবিক আচরণ। কিন্তু তখনও সমাজে এর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল না। 80 ও 90-এর দশক থেকে শুরু হয় মিডিয়া ও সেলিব্রিটিদের মাধ্যমে সমকামিতাকে স্বাভাবিক, সুন্দর, এমনকি গ্ল্যামারাস একটি লাইফস্টাইল হিসেবে উপস্থাপন করার প্রক্রিয়া। একই সাথে চলে বিভিন্ন সিনেমা ও টিভি সিরিজের মাধ্যমেও। 90-এর দশকের বড় বড় সব নায়কদের প্রায় সবাই সমকামী চরিত্রে অভিনয় চাইছে, বদলে দিতে চাইছে সামাজিক মূল্যবোধ। এ জঘন্য যৌন বিকৃতি নিয়ে হাইপার ইমোশনাল প্রোপাগান্ডা। হলিউডের 70, 80 ও 90-এর দশকের বড় বড় সব নায়ক প্রায় সবাই সমকামী চরিত্রে অভিনয় করেছে। এই লম্বা প্রক্রিয়ার মাধ্যমে শুধুই আমেরিকাই না, বরং বিশ্বজুড়ে সমকামিতার পক্ষে তৈরি করা হয়েছে জনমত ও সহানুভূতি। এত কিছুর পরও ওবামার সময় এসে আইনি বৈধতা দেয়া হয়েছে সমকামী বিয়েকে। যৌন বিকৃতি থেকে সমকামী বিয়েকে আইনি বৈধতা দেয়া পর্যন্ত আসতে আমেরিকার লেগেছে 6 দশক। ভারতের কিন্তু এত সময় লাগছে না, কারণ এরই মধ্যে সমকামিতাকে বিশ্বব্যাপী বৈধতা দেওয়ার কাঠামো তৈরি হয়ে গেছে। ব্রিটিশ আমলে 1860 সালে সেকশন 377 নামে একটি আইন করা হয়েছিল, যেটার মূল বক্তব্য ছিল নারী পুরুষের স্বাভাবিক যৌন মিলন ছাড়া বাকি সব ধরনের যৌনতা অপ্রাকৃতিক ও বেআইনি। শাব্দিকভাবে এই আইনের আওতা বেশ ব্যাপক হলেও মূলত এটি ছিল সমকামিতার ব্যাপারে। 2018 সালের 6 সেপ্টেম্বর ভারতীয় হাইকোর্টের রায়ে সেকশন 377কে বাতিল করা হয় এবং এর মাধ্যমে দেয়া হয় সমকামিতার আইনি বৈধতা। এর পরের ধাপ হল সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি করা। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকেও সেকশন 377 বাতিল করার জন্য চাপ দেয়া হচ্ছে। অনেকে মনে করেন বাংলাদেশে এটা এমন এক সময় হবে যখন অধিকাংশ মানুষ একে সমর্থন দেবে। এটা ভুল ধারণা। ভারতের অধিকাংশ মানুষ সমকামিতাকে সমর্থন না করা সত্ত্বেও ভারতে একে আইনি বৈধতা দেয়া হয়েছে, কারণ গণতন্ত্রে অধিকাংশ মানুষের চেয়ে সমকামী লবি, মিডিয়া, বিদেশি এনজিও এগুলোর ক্ষমতা সব সময় বেশি। সমর্থন আর মানুষের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের নিশ্চয়তা পেলেই বাংলাদেশও দেখবেন সমকামিতার বৈধতা দেয়া হয়ে যাবে। বাংলাদেশে সমকামিতার প্রসার ও এর স্বাভাবিকীকরণের প্রক্রিয়া এরই মধ্যে এগিয়েছে অনেক দূর। USAID ও ইউরোপীয় ইউনিয়নের মতে বাংলাদেশে সমকামীর সংখ্যা পেরিয়ে গেছে 10,000। যদিও এ ধরনের প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যে অতিরঞ্জন থাকা অস্বাভাবিক না, কারণ সমকামীদের সংখ্যা যত বেশি দেখানো যাবে তত শক্তিশালী হবে অধিকার আদায়ের আন্দোলন। বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে উঠে এসেছে এই সমকামীরা বিভিন্ন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ
গ্রুপের মাধ্যমে একে অপরের সাথে হুক আপ করছে। চলছে এদের বিভিন্ন ওয়ার্কশপ, গেট টুগেদার। কিছুদিন আগে কেরানীগঞ্জের এক কমিউনিটি সেন্টারে এমনই এক গেট টুগেদার চলার সময় কন্ডোম, লুব্রিকেটিং জেল, মদ আর ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে 27 জনকে। সমকামিতা ভারতে আর অপরাধ নয়। সুপ্রিম কোর্টের রায়, বিবিসি বাংলা, সেপ্টেম্বর 6, 2018। ঢাকায় সমকামী ক্লাব মানব জমিন, মার্চ 2, 2018। 110 চিন্তাপরাধ। এদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, বেশিরভাগই ছাত্র। এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী প্রতি 1.5 থেকে 2 মাস পরপর বৃহস্পতিবারে তারা কমিউনিটি সেন্টারে বাংলাদেশের মিডিয়া সেলিব্রিটি ও প্রগতিশীলদের মধ্যেও বাড়ছে সমকামিতাকে মানবাধিকার বলে প্রচার করার প্রবণতা। সোশ্যাল মিডিয়া ও বিশেষ করে ইউটিউব সেলিব্রিটিদের অনেকেই একে স্বাভাবিক বলে প্রমোট করছে। ইউটিউবে প্রকাশ করা হচ্ছে সমকামিতার পক্ষে বিভিন্ন ভিডিও এবং নাটক। উচ্ছৃঙ্খল লাইফস্টাইল, নৈতিকতার অবক্ষয় এবং উত্তেজক ড্রাগ ইয়াবার ব্যবহারের কারণে মিডিয়াতে ব্যাপকভাবে বাড়ছে সমকামিতা। এ নিয়ে মুখ খুলেছেন মিডিয়া রমেকে। সেলিব্রিটি স্বামীর সমকামিতা আসক্তি নিয়ে মিডিয়াতে কান্নাকাটিও করেছে সেলিব্রিটি স্ত্রীরা। শহরগুলোর পাশাপাশি দেশি বিদেশি অনেক এনজিও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সমকামিতা প্রসারে কাজ করে যাচ্ছে। এদের বিভিন্ন সেন্টারে দেয়া হচ্ছে ফ্রি কন্ডম, লুব্রিকেন্ট ইত্যাদি। এসব এনজিওর জন্য ফান্ডিং আসছে বিদেশ থেকে। এই প্রোপাগান্ডার প্রভাবে 13 থেকে 25 বছর বয়সী শহুরে গ্লোবালাইজড অথবা অপরাধ না এ ধরনের মনোভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তারা সমকামিতায় বলিউড প্রভাবিত কিশোর তরুণদের মধ্যে সমকামিতা কোনো পাপ না, কোনো সমস্যা দেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ ব্যাপারটি কত ঘৃণিত সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের বিরোধিতা থেকে থাকলে সেটা বড়জোর আমার ঘৃণা লাগে বা এটা আমার জন্য না জাতীয় চিন্তা পর্যন্তই। আমাদের চোখের সামনে বদলে যাচ্ছে সমাজের বোধ, নৈতিকতার কাঠামো। প্রতিপক্ষের আছে প্রায় অফুরন্ত ফান্ডিং, মিডিয়া এবং আঞ্চলিক আন্তর্জাতিক প্রশাসনিক সমর্থন। যদি আসলেই এই বিশাল মেশিনারিকে থামাতে হয়, যদি এই এজেন্ডার বাস্তবায়নকে বন্ধ করতে হয়, তাহলে এই নীলনকশা ও এর পেছনের কাঠামো সম্পর্কে জানতে হবে, গড়ে তুলতে হবে সচেতনতা ও জনমত। আর যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরও গ্রাস করবে পশ্চিমা সমাজকে লণ্ডভণ্ড করে দেয়া বিকৃতি ও অবক্ষয়। আমাদের ঘর থেকে ঘরে লাগবে অশ্লীল সভ্যতার মড়ক। ধ্বংসের সেই স্রোতে হারিয়ে যাব আমরা আর আমাদের সন্তান সন্ততিরা। ঢাকার কিরানীগঞ্জে 27 জন সমকামী আটক করেছে র‍্যাব, মে 19, 2014।